ইবা বের হয়ে গেলে ভালো হয়। হ্যালো ইবা আসো, থাকলে চলে যাও। এই কিরে ইভা? আমার নাই, জয়েন দিয়ে ভাগছে। ওরা রিমুভ করে দেই, এখান থেকে রিমুভ করতে পারবো। হয় না তুমি না। হ্যালো, মাকড়। স্যার আপনি কি হেডফোন লাগাবেন? হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ, খবরটি শোনাচ্ছে এবার? জি স্যার শোনা যাচ্ছে, সাউন্ডটা একটু অল্প মানে স্লো আসছে আর কি। হেডফোন ছাড়া ভালো শোনা যায়। স্যার হেডফোন ছাড়া ভালো শোনা যাইতেছিল। হেডফোন ছাড়াই? জি স্যার। আচ্ছা, আবার দেখো তো। এখন শোনো? ক্যান্সার অথবা টিয়ার ক্যান্সার। আচ্ছা, রডেন্ট also তাহলে কি জিনিস? ইট ইজ কল্ড রডেন্ট বিকজ ইট বারোস ডিপ লাইক এ র্যাট। তাহলে র্যাট বা ইঁদুর কোনো জিনিস কামড় দিলে যেটা দেখতে যেমন লাগে সেরকম দেখতে এই আলসারটা, এই জন্য এর নাম হলো রডেন্ট আলসার। এটা কেন বলছি আমরা যে ইট ক্যান লোকালি পেনিট্রেট দ্য ডিপার টিস্যু ইভেন আপ টু দ্য বোন, এবং এটা এমনভাবে পেনিট্রেট করে যে বোন বোনে চলে যেতে পারে। দিস ক্যারেক্টারিস্টিক ফিচার অফ ইরোডিং দ্য টিস্যু হুইচ কাম ইন কন্ট্যাক্ট উইথ ইট হ্যাজ গিভেন ইট দ্য নেম অফ রডেন্ট। অর্থাৎ এটাই বলছিলাম আমরা, একটা ইঁদুর কামড় দিলে যেমন লাগে ঠিক বেগাল সেল কার্সিনোমাটা এইভাবে লোকালাইজ টিস্যুকে ইরোড করে 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 একদম বোন লেভেল পর্যন্ত চলে যায়, এই জন্য এর নাম হলো রডেন্ট আলসার। এটা একটা নাম হলো ফিল্ড ফায়ার টাইপ অফ ক্যান্সার। কেন এটা নাম হচ্ছে যে because it is found in the some cases that the ulcer tends to heal one place while breaking out in the adjacent area. তার মানে হলো একদিকে হিলিং হয় আরেকদিকে ব্রেক হয়, একদিকে হিলিং হয় আরেকদিকে ব্রেক হয়। এটা কেমন দেখতে যে কোথাও যদি আগুন লাগে, যে আগুনটা দেখো চারিদিকে ছড়ায় যায়, একটা বৃত্ত থেকে বৃত্তর মতো চারিদিকে ছড়া যায় সেন্ট্রিফুগালি। সেন্ট্রিফুগালি এই জন্য বলে যে ফিল্ড ফায়ার, মানে আগুন যদি মাঠে যদি আগুন লাগে আগুনটা যেভাবে ছড়া যায় ঠিক ক্যান্সারটা এইভাবে ছড়া যায়, এই জন্য নাম হচ্ছে ফিল্ড ফায়ার টাইপ ক্যান্সার। আচ্ছা, এটা আরেকটা ডাক নাম হলো টিয়ার ক্যান্সার, এই জন্য যে বেজাল সেল কার্সিনোমা সাধারণত আমরা জানি যে ফেসে হয়, তোমার হলো চিকে হয়, চিকে হয় আমাদের হলো তোমার হলো এয়ার লেভেল থেকে আমরা অ্যাঙ্গেল অফ দ্য মাউথের উপরে হয়। যেহেতু এই যে এই এরিয়াটাতে তোমার হলো আমরা টিয়ার ড্রপ হয়, এই জন্য এই নামটা হলো টিয়ার ড্রপ ক্যান্সার, টিয়ার ক্যান্সার। So it is called tear cancer because as basal cell carcinoma is commonly found along the region of the face where tears roll down. যেইখানে তোমার চোখের পানি বা চোখের জল পড়ে সেইখানেই ক্যান্সারটা হয় বলে এর নাম হলো টিয়ার ক্যান্সার। এই জন্য অনেক সময় ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে তুমি ফিল্ড ফায়ার ক্যান্সারের নাম শুনছো, অথবা তুমি টিয়ার ক্যান্সারের নাম শুনছো, অথবা তুমি রডেন আলসারের নাম শুনছো, তখন বলতে হবে জি স্যার বেজাল সেল কার্সিনোমার ডাকনাম হলো এসব। এটা কাদের হয়? এটা সাধারণত যারা সানবাথ করে, বিশেষ করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা সমুদ্র স্নান করে তাদের এই এক্সপোর্ট এরিয়াগুলোতে এই আলসারগুলো হয়। কোথায় হয় এটা এখানে লিখে রাখছি, তাহলে আমরা এটা শিখলাম যে রডেন আলসার। নেক্সট স্লাইডে হলো ক্রায়োপ্যাথিক আলসার। ক্রায়োপ্যাথিক আলসার এটা অনেক সময় আসে, তোমার একটা খুব একটা গুরুত্বপূর্ণ না। ক্রায়োপ্যাথিক আলসার মানে হলো যে ক্রায়ো, এটা হলো বলে যে ঠান্ডা জনিত কারণে যে আলসারগুলো হয় সেগুলোকে বলা হয়েছে ক্রায়োপ্যাথিক আলসার। ক্রায়োপ্যাথিক আলসারগুলো সাধারণত শীত প্রধান দেশে হয়, বিশেষ করে যারা উত্তর মেরু দক্ষিণ মেরু যারা পাহাড়ে ওঠে তাদের এই সমস্যাগুলো হয়। এটা বলছে যে অ্যান আলসার হুইচ রেজাল্টস ফ্রম এক্সপোজার টু এক্সট্রিম লো টেম্পারেচার, অর্থাৎ অনেক ঠান্ডা টেম্পারেচারে আমাদের বিশেষ করে পেরিফেরিতে বিশেষ লিম, হ্যান্ড, এই সমস্ত টো, ফিঙ্গার এগুলোতে হয়। তো সাধারণত দুই ধরনের ক্রায়োপ্যাথিক আলসার আছে, একটার নাম হলো চিলব্লেইন্স, একটা হলো ফ্রস্ট বাইট। চিলব্লেইন্স, ফ্রস্ট বাইট দুটারই একই হলো তোমার প্যাথোফিজিওলজি। যখন এক্সপোজার টু কোল্ড ইন্টেন্সিভ ভ্যাসোকনস্ট্রিকশন হয় তখন ওই জায়গাটা টেন্ডার হয়, রেড হয়, প্রোবায়োটিক হয়,
এবং সোয়েলিং ফলোড বাই ব্লিস্টার ফর্মেশন এন্ড সাবসিকুয়েন্ট আলসারেশন। সাধারণত ফুট এবং টোয়ে হয় এবং এই লেশনগুলো ফোকাল এবং সুপারফিশিয়াল, এই জন্য বলে এটা চিল ব্লেন্স। আর ফোর্স বাইট যেটা, সেটা এটা ফ্রিজিং টেম্পারেচারে হয় এবং এটা আর্টারিয়াল স্পাজম হয়। আর্টারিয়াল স্পাজম হয়ে ইস্কেমিক চেঞ্জ হয়, সাবকুরেন্ট স্কিন, সাবকুরেন্ট টিস্যু এবং প্রোটিন ডিন্যাচারেশন হয়ে এনজাইম সিস্টেম ডিস্ট্রাকশন হয়ে গ্যাংগ্রিন এবং আলসারেশন হয়। দুটোরই প্যাথোলজি মোটামুটি কমন। একটাতে পুরো হাতটা, পুরো হাত, বিশেষ করে আপার লিম, লোয়ার লিম, পুরো ধরো ব্রাকিয়াল আর্টারি বা রেডিয়াল আর্টারি, এরকম আর্টারিগুলো বন্ধ হয়ে যায়, পুরোটাই গ্যাংগ্রিন হয়ে গেলে সেটা বলে ফ্রস্ট বাইট। আর শুধুমাত্র তোমার টিপ অফ দ্য ফিঙ্গার, কিছু মাইক্রোভেসেল যদি তোমার কনস্ট্রিকশন হয়ে যদি তোমার আলসার হয়, তখন সেটা বলে চিল ব্লেন্স। তাই এটা অনেক সময় পরীক্ষার সময় আসে, তোমরা এটা দেখে নিবা। আচ্ছা, আর একটা আসলে ট্রফিক আলসার। ট্রফিক আলসার মানে হলো যে আমাদের ইম্পায়ারমেন্ট, বডিতে যদি ইম্পায়ারমেন্ট হয়, তো আমরা জানি যে ইম্পায়ারমেন্ট বলতে বোঝাই আমরা যে আইদার ভাস্কুলার ইম্পায়ারমেন্ট অথবা হলো নার্ভ সেন্সেশন ইম্পায়ারমেন্ট। এই ভাস্কুলার ইম্পায়ারমেন্ট এবং নার্ভ সেন্সেশন ইম্পায়ারমেন্ট হওয়ার কারণে যে আলসারগুলো হয় সেগুলোকে বলে ট্রফিক আলসার। তো তাহলে ট্রফিক আলসারকে আমরা দুভাবে ভাগ করি, একটা ইস্কেমিক আলসার, একটা নিউরোপ্যাথিক আলসার। ইস্কেমিক আলসারগুলো পেইনফুল হয় এবং সাধারণত হয় কোথায়, ওই যে আমরা বলি অ্যাঙ্কেল, ডরসাম অফ দ্য ফুট, ফিঙ্গার টিপ। তো সাধারণত কোন কোন ডিজিজে হয়, যেমন বার্জার ডিজিজ, রেনার ডিজিজ, অ্যাথেরোস্ক্লেরোসিস, এগুলোতে হয় ইস্কেমিক আলসার। আর নিউরোপ্যাথিক আলসারটা কি? নিউরোপ্যাথিক আলসার মানে হলো যদি নার্ভের ইরিটেশন, নার্ভ কোনো কারণে বলে যে সেন্সরি যদি লস থাকে বা মোটর যদি লস থাকে, তাহলে যে এরিয়ায় সেন্সরি বা মোটর লস, সেই ক্ষেত্রে পেইন সেন্সেশন না থাকার কারণে ওই টিস্যুগুলো ইস্কিমিয়া হয়, রিপিটেড ট্রমা হয় এবং ওই প্রেশারের কারণে প্রেশার নেক্রোসিস হয়, হয়ে আলসার হয়। এগুলোকে বলে নিউরোপ্যাথিক আলসার। নিউরোপ্যাথিক আলসারগুলো সাধারণত অনেক আমরা নিউরোপ্যাথিক যে কারণে হয়, সেই কারণগুলো আমরা জানি যে ডায়াবেটিস মেলাইটাস নিউরোপ্যাথি হয়, লেপ্টোসিতে নিউরোপ্যাথি হয়, টেস্ট ডরসাইটিস নিউরোপ্যাথি হয়, পেরিফেরাল নার্ভ নিউরোপ্যাথি হয়, ট্রান্সভার্স মাইলাইটিস নিউরোপ্যাথি হয়। তো নিউরোপ্যাথি মানে হলো যে নার্ভ সেন্সেশন লসের কারণে লোকালাইজড এরিয়া যদি আলসার হয়, তাকে বলে নিউরোপ্যাথিক আলসার। তাহলে আমরা ট্রফিক আলসার বলতে বুঝি ইস্কেমিক আলসার অথবা নিউরোপ্যাথিক আলসার। তাহলে এটা শর্ট আসলে আমরা সবাই পারবো। অনেক সময় ভাইবা জিজ্ঞেস করে এই ট্রফিক আলসার বলতে তুমি কি বোঝো, আসলে বলতে হবে যে যে কোনো কারণে ইম্পেয়ারমেন্ট অফ নিউট্রিশন, আইদার ভাস্কুলার অথবা হলো ডিভয়েড অফ সেন্সরি নার্ভ স্টিমুলেশন, যে কোনো কারণে হোক মোটর সেন্সরি লস হলেই যদি আলসার হয়, সেটাগুলো আমরা ট্রফিক আলসার। আচ্ছা, এখানে এখানে আমি একটা তোমাকে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে যখন আমরা যে পরীক্ষার সময় বিশেষ করে আমাদের ভাইবার সময় আমরা বারবার বলছি যে আমরা ফাইনাল পরীক্ষায় যে লং কেস এবং শর্ট কেস হয়, শর্ট কেসের ভিতরে দুটো টপিকের ভিতরে একটা হলো আলসার। আলসার ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টকে আমাদের পারতে হবে, কারণ পরীক্ষার সময় 50% স্টুডেন্ট আলসার পরীক্ষা দিবে। সুতরাং আলসার একটা এক্সামিনেশন করার পরে আলসারটাকে তুমি কিভাবে বর্ণনা করবে, সেটা একটা আমি উদাহরণ দিচ্ছি। যে যদি একটা আলসার তুমি এক্সামিনেশন করার পরে শর্ট হিস্ট্রি নিলা, শর্ট হিস্ট্রি নেওয়ার পরে শর্ট এক্সামিনেশন করে তুমি একটা আলসার কিভাবে বলবা, এইভাবে বলতে হয় যে দেয়ার ইজ অ্যান আলসার, আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে, দেয়ার ইজ অ্যান আলসার অন দ্য রাইট posterior part of the sole, extends medially up to the dorsum of the foot, measuring about 5 into 6 centimeter in size. The ulcer is shallow or deep penetrating, margin is punched out, serosanguinary discharge from the surface, floor is covered with slough, surrounding tissue is inflamed and red in color, local temperature not raised, non-tender, base is fixed with underlying structure and indurated, all peripheral pulses are normal, sensation is diminished on right side, muscle bulk is not wasted, muscle power is normal, there is no limb adenopathy. So my diagnosis is specific ulcer on right foot, probably due to leprosy. এখানে একটা লেপ্রোসি পেশেন্টের একটা আলসারে আমরা বর্ণনা দিচ্ছি। এইভাবে তোমার নন স্টেজ আলসারটা বর্ণনা দিতে হবে, তুমি পরীক্ষার সময় যে পেশেন্টটা পাইছো সেটা বর্ণনা তোমাকে দিতে হবে। তাহলে এইটার মানে হলো এই যে এতক্ষণ থেকে আমরা যে আলসারগুলো পড়ছি, আলসার আমরা কি কি পড়ছি, আলসার আমরা ডেফিনেশন পড়ছি, আলসার কাকে বলে, আলসারের ক্লাসিফিকেশন কি, আলসারের এক্সামিনেশন কি, আলসার হাউ টু ডায়াগনোসিস আলসার, ইনভেস্টিগেশন কি, হ্যাঁ, এগুলো পরে আমরা আলটিমেটলি শিখলাম যে এক্সামিনেশন মেন কথা, যে এক্সামিনেশন আলসার যখন আমরা পড়বো, তখন একটা আলসারকে কিভাবে বর্ণনা করবো সেটাকে আমরা এখানে একটা শর্ট স্লাইডে একটা আমরা দেখাইছি। তো তোমরা যখন আমরা ওয়ার্ডে আসবো, ওয়ার্ডে আসে যখন আমরা আলসার দেখবো, তখন আমরা স্পেসিফিক আলসার বা নন স্পেসিফিক আলসার
বা লেপ্রোসি বা যে কোনো কারণে টিউবারকুলার আলসার, সব আলসারকে আমরা বর্ণনা করব। তো যে কোনো একটা আলসার বর্ণনা করার নিয়মই হলো এইভাবে যে আলসার কোথায়, অর্থাৎ অ্যানাটমিক্যাল সাইট, এর সাইজ কেমন, এর মার্জিন কেমন, এর বেস কেমন, এর ফ্লোর কেমন, এর সিচুয়েশন কেমন, এর সারাউন্ডিং এরিয়াটা কেমন, এর হলো টেম্পারেচার কেমন, এর তোমার হলো পেরিফেরাল পালস কেমন, সেন্সেশন কেমন, এইটা যা, এবং লাস্টলি হলো লিম্ফ নোড, রিজিওনাল ড্রেনিং লিম্ফ নোড আছে কিনা। তাহলে দেখো যে আলসার এক্সামিনেশন সবার শেষ উক্তি হলো যে নিউরোভাস্কুলার স্ট্যাটাস অ্যালং উইথ লিম্ফ নোড স্ট্যাটাস, এইটা কিন্তু মনে রাখতে হবে। তোমরা সব সময় মনে রাখবে যে কোনো আলসার বা যে কোনো লিম্ফ লোকাল কেস এক্সামিনেশন করার সর্বশেষ যে এক্সামিনেশন স্লটটা আছে সেটা হলো নার্ভ স্ট্যাটাস, ভাস্কুলার স্ট্যাটাস এবং লিম্ফ নোড স্ট্যাটাস জানতে হবে, তারপরে আমরা বর্ণনা করব। তাহলে এই পর্যন্ত আমাদের একটা আলসারের আমরা ফাইনালি একটা বর্ণনা আমরা দেখলাম। এখানে আমরা থ্যাংক ইউ বলছি এই জন্য যে আমরা আলসার আজকে আমরা লেকচারটা শেষ করে ফেলছি। তাহলে তোমরা সবার জন্য যে পড়াটা থাকলো যে আলসারের সম্বন্ধে একটু বিস্তারিত জানবে, বিশেষ করে এক্সামিনেশন সম্বন্ধে ভালোভাবে জানবা। এক্সামিনেশন বলতে আমরা যেটা শিখলাম, যেটা বিশেষ করে অল্প সময়ে 5 মিনিটে একটা আলসার কিভাবে এক্সামিনেশন করতে হয়, সামনাসামনি কিভাবে এক্সামিনেশন করতে হয় এবং কিভাবে বলতে হয়, এই জিনিসটা আমাদের আয়ত্তে আনতে হবে। এই জিনিসটা রিটেনেও যতটা গুরুত্ব, সবচেয়ে বেশি বেশি গুরুত্ব হলো ভাইবার সময়, বিশেষ করে শর্ট কেস দেওয়ার সময়। সুতরাং আমি আশা করবো সবাই আমরা আলসার করবো। তাহলে আমরা আলসার আজকে থেকে এখানে কুইট করলাম। আলসার সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে আমরা পরবর্তীতে আমরা জিজ্ঞেস করবো। আজকে আমরা একটা নতুন টপিকে চলে যাবো, সেটা হলো সাইনাস ফিস্টুলা। তো আমি আবার স্ক্রিনে চলে যাচ্ছি, তোমরা কিছু ওয়েট করো। হ্যালো, হ্যালো স্যার। ওগুলি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায় স্যার। শেয়ার হয়েছে? জি স্যার, শেয়ার হয়েছে স্যার। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, সাইনাস ফিস্টুলা। জি স্যার। আচ্ছা।
আচ্ছা আমরা আমরা স্যার আজকে আপনার একটা ভিডিওটা চালু করেন। ভিডিও চালু করছি, হ্যাঁ জি স্যার, আসছে স্যার। আসছে, শুরু করবো। জি স্যার, শুরু করেন। আচ্ছা আচ্ছা, আজকে আজকে আমরা একটু খুব কুইকলি আমরা এই টপিকটা শেষ করব। আমরা ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের সার্জিক্যাল প্র্যাকটিসে, আমাদের ডেইলি লাইফে সার্জিক্যাল প্র্যাকটিসে মোস্ট কমনলি যে যে ডিজিজটা আমরা আমাদের কাছে আমরা এনকাউন্টার করি সেটা হলো সাইনাস এবং ফিস্টুলা। আমাদের এই সাইনাস এবং ফিস্টুলা সম্বন্ধে ইন ডিটেলস নলেজ লাগবে এবং এই নলেজটাকে আমরা অ্যাপ্লাই করে আমরা হলো প্র্যাকটিস করব। এবং আমাদের শুধু তাই না, আমাদের এই সাইনাস ফিস্টুলা সম্বন্ধে আমাদের পরীক্ষার সময় আসে এবং হলো এটা এটা হলো প্র্যাকটিক্যাল লাইফে আমাদের অনেক গুরুত্বপূর্ণ হলো। আজকে আমরা তাহলে সাইনাসে চলে যাই। প্রথমে কিছু ছবি দেখো। আমরা একটা দেখতেছি একটা কানের সামনে একটা হলো সোয়েলিং, ছবিটা খুব ভালো মনে হয়, বোঝা যাচ্ছে না। তারপরে একটা ঠোঁট, এখানে একটা লিপ আছে, এটা আমরা যদি এইভাবে দেখাই, এটা হলো এটা হলো ইয়ার। আমি ওই আমার কারসার দিয়ে দেখাচ্ছি। এই কানের সামনে এখানে একটা ছিদ্র আছে। এই রোগীটা রিকারেন্ট পেইন, রিকারেন্ট সোয়েলিং নিয়ে রোগীটা আমাদের কাছে আসে। এটা একটা ডিজিজ, এইটা একটা ডিজিজ। এই পেশেন্টটা হলো এটা 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 একটা মাউথ, এটা ঠোঁট, আমাদের লোয়ার লিম্পের নিচে এইখানে একটা হলো সোয়েলিং আছে এবং এগুলো ডিসচার্জ নিয়ে আসে। এই পেশেন্টটা সবসময় আমাদের কাছে আসে। আমরা হলো এটা কি চিকিৎসা করব। এই পেশেন্টের এটা একটা ব্যাক, এটা হলো বাটাকের এইখানে একটা হলো ডিসচার্জ জিনিস আছে, সোয়েলিং এবং ডিসচার্জ রেগুলার নিয়ে আসে। এই পেশেন্টের চিকিৎসা কি করব, ডিজিজ ডায়াগনোসিস কি। এটা একটা নেক, আমাদের একটা এটা গলা নেকের পাশে এরকম একটা সোয়েলিং আছে এবং ডিসচার্জ আছে। এই পেশেন্টের কি চিকিৎসা করব, এইটার জন্য আমরা আসলে পড়াশোনা করতেছি। এখানে আরো কতগুলো ছবি দিছি আমি, এই ছবিগুলা, এটা হলো একটা, এটা নেক, এটা হলো মেন্ডিবল, এটা হলো মেন্ডিবলের নিচে একটা সোয়েলিং, এটা হলো জাস্ট ট্রাকিয়ার উপরে, এটা এই ধরনের ডিসচার্জ ইয়াং ছেলে, এটা আমাদের কাছে কি সমস্যা নিয়ে আসছে, এটা আমরা এটা দেখবো। এটা হলো আর নিচে যেটা, সেটা এটা একটা আম্বিলিকাসের এখানে একটা সোয়েলিং আছে, এটা ভালো বোঝা যাচ্ছে না, আমরা পরে যখন ভালো ছবি দিব তখন আমরা বুঝতে পারবো। তাহলে এই যে সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসতেছে, তাহলে এই সমস্যাগুলো হয় সাইনাস না হলে ফিস্টুলা। তাহলে আমরা সাইনাস আর ফিস্টুলার সম্বন্ধে আমরা এমনি শুনছিলাম, তো আজকে আমরা একটু বিস্তারিত আলাপ করি যে হোয়াট ইজ সাইনাস। আচ্ছা, ডেফিনিশনে যদি আমরা যাই, তাহলে সাইনাস ইজ এ ব্লাইন্ড এন্ডিং ট্রাক্ট। তাহলে কি হবে, এটা হলো ব্লাইন্ড, একদিকে বন্ধ একদিকে খোলা, তাহলে এন্ড দুটো আছে, ওপেন একটা এন্ড হলো ওপেন। আমরা যদি কার্সারটা নেই, এটাকে যদি আমি এটা একটা সাইনাসের ছবি দিচ্ছি আমি, তোমরা খেয়াল করো, এটা একটা সাইনাস ট্রাক্ট, এই ট্রাক্টের একদিকে খোলা, এটাকে বলে ওয়ান এন্ড, এটা হলো অ্যানাদার এন্ড। তাহলে এই এন্ডটা যদি বন্ধ থাকে আর একটা এন্ড যদি খোলা থাকে, জাস্ট লাইক এ টেস্ট টিউব, এই টেস্ট টিউবের মতো যদি কোনো ট্রাক থাকে, তাহলে সেই ট্রাকটাকে আমরা বলবো হলো সাইনাস। এ সাইনাস ইজ এ ব্লাইন্ড এন্ডিং ট্রাক্ট connecting a cavity lined with the granulation tissue, often an abscess cavity, to an epithelial surface. তাহলে এক কথায় শেষ, that it is a blind ending tract connecting a cavity to the epithelial surface. তাহলে যে কোনো একটা epithelial surface থেকে তার নিচের দিকে, উপর দিকে, ডানের দিকে, বামের দিকে যে কোনো টিস্যুর ভিতরে যদি কোনো ট্রাক থাকে তাকে বললাম সাইনাস। এটাও আমাদের হলো বেলি ল্যাবের ডেফিনেশন, এটা হলো আমরা 27তম এডিশনের 616 পেজে আছে, তোমরা সবাই দেখে নিও। তাহলে সাইনাস ইজ নাথিং বাট এ ব্লাইন্ড এন্ডিং ট্রাক্ট কানেক্টিং এ ক্যাভিটি উইথ অ্যান ইপিথেলিয়াল সারফেস। তাহলে একটা ইপিথেলিয়াল সারফেস থেকে যদি ভিতরের দিকে কোনো একটা ট্রাক যায়, সেটাকে বলি আমরা সাইনাস। আচ্ছা, সাইনাসের আমরা ক্লাসিফিকেশন পরে আসি, তারপরে আমরা ফিস্টুলাটা দেখে নিই। তাহলে হোয়াট ইজ ফিস্টুলা? এটা ফিস্টুলা তুমি দেখো যে এটা একটা ছবি দিছি আমরা, যে এটা একটা ট্রাক্ট, এই যে এটা একটা ট্রাক্ট, তার একদিকে ইপিথেলিয়াল সারফেস আছে, এই দিকে একটা ইপিথেলিয়াল সারফেস আছে। তাহলে দুইটা ইপিথেলিয়াল সারফেসের মাঝখানে একটা কমিউনিকেশন, সেই কমিউনিকেশনটা বলে হলো ফিস্টুলা। ফিস্টুলাকে আমরা বলি পাইপ, আমরা কলের পাইপ বা যে কোনো পাইপ যদি দেখি, আমরা পাইপের দুই মাথা খোলা, ভেতর দিয়ে সবকিছু যাওয়া আসা করে, তাহলে ওই ধরনের পাইপ যদি হয়, তাহলে সেটাকে বলি আমরা তোমার হলো ফিস্টুলা। তাহলে এই যে এটাকে ফিস্টুলা, তাহলে এখানে ওয়ান এন্ড
এখানে অ্যানাদার এন্ড বোথ এন্ড আর ওপেন, তাহলে আমরা ওখানে পাইলে আমরা ওয়ান এন্ড ওপেন, এখানে বোথ এন্ড ওপেন। তাহলে ফিস্টুলা কাকে বলে আমরা শিখি। A fistula is an abnormal communication between two epithelial line surface, তাহলে দুইটা ইপিথেলিয়াল লাইন সারফেসের মাঝখানে যদি অ্যাবনর্মাল কমিউনিকেশন থাকে সেটাকে বলি ফিস্টুলা। তাহলে তোমার খেয়াল করো যে সাইনাস এবং ফিস্টুলা বোথ আর অ্যাবনর্মাল কমিউনিকেশন। একটা কমিউনিকেশন হলো ইপিথেলিয়াল সারফেসের সাথে ভিতরের টিস্যুতে, আর একটা হলো বিটুইন টু ইপিথেলিয়াল সারফেস। তাহলে এক কথা শেষ যে দুইটা ইপিথেলিয়াল সারফেসের মাঝখানে যদি অ্যাবনর্মাল কমিউনিকেশন থাকে সেটাকে বলি আমরা ফিস্টুলা, আর ইপিথেলিয়াল সারফেসের কমিউনিকেশন থেকে সেটা যদি নিচের দিকে বা ভিতরের দিকে বাইরে থাকে সেটাকে বলে আমরা সাইনাস। This communication or tract may be lined by granulation tissue but may become epithelial in chronic cases. এটাও বেরি ল্যাবের থেকে ডেফিনিশন আমরা দিছি। তাহলে আমরা শিখলাম যে হোয়াট ইজ সাইনাস, হোয়াট ইজ ফিস্টুলা। আজকে আমরা ক্লাসিফিকেশন পড়ে শেষ করব। ক্লাসিফিকেশন অফ এটা হলো সাইনাস। তাহলে আমরা আবার সাইনাস চলে গেলাম। আবার বলি সাইনাস is a blind ending tract connecting a cavity lined with the granulation tissue to an epithelial surface. এত কথা যদি না বলি, শুধু যদি একটা কথাই বলি, it is a blind ending tract connecting epithelial surface to underlying cavity, শেষ। এভাবে বলা যায়। তাহলে আমরা ক্লাসিফিকেশন ক্লাসিফাই করি হাউ টু ক্লাসিফাই সাইনাস। এটা প্রশ্ন আসে যে হোয়াট ডু ইউ মিন বাই সাইনাস, হোয়াট ডু ইউ মিন বাই ফিস্টুলা, এন্ড ক্লাসিফাই ইচ অফ দেম। তাহলে ক্লাসিফিকেশন আমরা শিখব ক্লাসিফিকেশন অফ সাইনাস। তাহলে ক্লাসিফিকেশন আমরা দুভাবে করি, আইদার কনজেনিটাল অথবা অ্যাকুয়ার। এগুলো একটু মুখস্থ করতে হয়, এটা মনে থাকে না। যে কনজেনিটাল সাইনাস বলতে প্রি অরিকুলার সাইনাস, পোস্ট অরিকুলার সাইনাস, আম্বিলিকাল সাইনাস, কক্সিয়াল সাইনাস, স্যাক্রাল সাইনাস, অনেকগুলো আমরা মনে রাখবো। তবে একটা কথা মনে রাখতেই হবে, কনজেনিটাল সাইনাস বলতে সবসময় প্রি অরিকুলার সাইনাস। যদি আমরা একটা কথা বলি তাহলে এইটা মনে রাখবো, প্রি অরিকুলার। আমি এটা কারসার দিয়ে দেখাচ্ছি যে কনজেনিটাল সাইনাস বলতে প্রি অরিকুলার সাইনাস, যেন সবাই মনে রাখে, এটা আমরা খেয়াল করব। আচ্ছা, এবার আসি অ্যাকুয়ার্ড ক্লাসিফিকেশন। অ্যাকুয়ার্ড ক্লাসিফিকেশনে আমরা অনেকগুলো ক্লাসিফাই করতে পারি। এটা ইনফ্লামেটরি টাইপস হতে পারে, ট্রমাটিক টাইপ হতে পারে, নিউপ্লাস্টিক হতে পারে এবং মিসেলিন হতে পারে। ইনফ্লামেটরি সবচেয়ে বেশি কমনলি হ্যাপেনিং সাইনাস during inflammation due to infection or any cause, that is perianal sinus. তাহলে আমরা যদি অ্যাকুয়ার্ড কজ বলি তাহলে একটা কজ সব সময় মনে রাখতে হবে, সেটা হলো পেরিয়ানাল সাইনাস। আমাদের পায়খানা রাস্তার চারিদিকে অর্থাৎ অ্যানাসের চারিদিকে সাইনাস এবং ফিস্টুলা নিয়ে হর হামেশায় অনেক মানুষ সাফার করে এবং আমাদের কাছে আসে। তাহলে আইদার ইট ইজ সাইনাস অর ফিস্টুলা, এটাকে আমাদের মনে রাখতে হবে। তাহলে ইনফ্লামেটরি কজের ভিতরে সবচেয়ে কমন কজ হলো পেরিয়ানাল সাইনাস। এছাড়া আমরা অনেক সময় আসি যে অস্টিওমাইলিটিক সাইনাস, অ্যাক্টিনোমাইকোটিক সাইনাস, এগুলো আমরা অনেক সময় হরহামেশা পাই। যদি আমরা সাধারণত লোয়ার লিম্বের টিবিয়ার উপরে, বিশেষ করে বোনের উপরে, শিনের উপরে যদি কোনো আলসার পাই, আমরা ওই আলসারে পড়ছিলাম, সেই আলসারটা কিন্তু আলটিমেট একটা সাইনাস অস্টিওমাইলিটিক ডিউ টু টিবি। আচ্ছা, এছাড়া ট্রমাটিক সাইনাস, ট্রমাটিক সাইনাস, ট্রমাটিক যে কোনো ট্রমা, অ্যাবডোমেনে আমরা যে চাকু দিয়ে মারছে বা ডাকাত চাকু মারছে, তাই দেখা গেল যে আমাদের স্কিন দিয়ে ঢুকে আমার লাংস দিয়ে বের হয়ে গেল, অথবা স্কিন দিয়ে ঢুকে আমার ইন্টেস্টাইন ফুটা হয়ে বের হয়ে গেল। তাহলে এই যে স্কিন এবং ইন্টেস্টাইনের মাঝখানে যে একটা কমিউনিকেশন হলো, স্কিন ইজ এ এপিথেলিয়াল সারফেস, তোমার হলো স্মল ইন্টেস্টাইন আর এপিথেলিয়াল সারফেস, এই দুটো মাঝখানে যে কমিউনিকেশন হয়ে গেল ফরেন ট্রমা, এটা হলো ট্রমাটিক সাইনাস। আচ্ছা, নিউপ্লাস্টিক সাইনাস অর্থাৎ যে কোনো ক্যান্সারের কারণে যদি কমিউনিকেশন হয় তাহলে সেটা হলো ইনফেকশন অথবা কমিউনিকেশনে দিতে হয়, সেটা হলো নিউপ্লাস্টিক সাইনাস। আর মিসসেলিনিয়াস মানে হলো এছাড়া অন্য কারণে হয়, এটা হলো পাইলোনিডাল সাইনাস। পাইলোনিডাল সাইনাস মানে তোমরা হলো ইন্টারগ্লুটিয়াল ফারোতে এই সাইনাসটা হয়, সবচেয়ে কমন কজ। তো আমরা ক্লাসিফিকেশনের ক্ষেত্রে তাহলে একটা জিনিস বলি যে ক্লাসিফিকেশন অফ দ্য সাইনাস যদি বলি আমরা, কনজেনিটাল মনে রাখবো একটা, সেটা হলো প্রিঅরিকুলার সাইনাস, আর অ্যাকুয়ার্ড তো মনে রাখবো হলো একটা, সেটা হলো পেরিয়ানাল সাইনাস। যদি আরেকটা মনে রাখতে হয় সেটা হলো অস্টিওমাইলিটিক সাইনাস যেটা টিবি, আরো একটা যদি মনে রাখতে হয় সেটা হলো পাইলোনিডাল সাইনাস। তাহলে আমরা তিনটা অ্যাকুয়ার্ড কজ সবসময় মনে রাখবো,
একটা হলো পেরিয়ানাল সাইনাস, একটা হলো পাইলোনিডাল সাইনাস, একটা হলো ক্রনিক অস্টিওমাইলিটিসের ক্ষেত্রে সাইনাস যেটা হয়। তাহলে আমরা শিখলাম সাইনাস কাকে বলে এবং সাইনাসের ক্লাসিফিকেশনটা শিখে ফেললাম। তাহলে আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। এরপরে আমরা আসি হলো ফিস্টুলায়। ফিস্টুলা আমরা ডেফিনেশন পড়লাম, এটা হলো অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন টু এপিথেলিয়াল সারফেস, দুটো এপিথেলিয়াল সারফেসের মধ্যে অ্যাবনর্মাল কমিউনিকেশন। এখন এই অ্যাবনর্মাল কমিউনিকেশনটা এপিথেলিয়াল লাইনও হতে পারে অথবা এটা গ্রানাশন টিস্যু হতে পারে, যে কোনো টিস্যু হতে পারে। তাহলে আমরা এটা ক্লাসিফিকেশন শিখি। এখন ফিস্টুলার ক্লাসিফিকেশন আমরা দুভাবে, এটা কনজেনিটাল এবং অ্যাকুয়ার্ড, আমরা এভাবে ভাগ করছি। তো কনজেনিটালের ক্ষেত্রে আবার দুই ভাগে ভাগ করা যায়, এটা হলো বাহির থেকে দেখা যায় অথবা বাহির থেকে দেখা যায় না। যদি বাহির থেকে দেখা যায় তাহলে এক্সটার্নাল ক্লাসিফিকেশন, বাহির থেকে দেখা যায় না তাকে বলি ইন্টারনাল ক্লাসিফিকেশন। তাহলে কনজেনিটাল ক্লাসিফিকেশন অফ দ্য ফিস্টুলার ভিতর ইন্টারনাল গুলো অনেক হয়, ট্রাকিওইসোফেজিয়াল ফিস্টুলা বলে, রেক্টোভ্যাজানাল ফিস্টুলা বলে, পিডিএ প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস। আমরা জানি যে ফিটাল সার্কুলেশনের ক্ষেত্রে আম্বিলিকাসে একটা অনেক রোল আছে। আম্বিলিকাসে তোমার হলো ডাক্টাস ভেনোসাস এবং ডাক্টাস আর্টারিওসাস দুটো থাকে, যারা হলো আমাদের মায়ের শরীর থেকে প্লাসেন্টার মাধ্যমে ব্লাড সার্কুলেশন বডিতে, বেবির বডিতে বা বাচ্চার শরীরে নিয়ে যায়। আফটার ডেলিভারি যখন আমরা আম্বিলিকাল কর্ড আমরা স্টিচ করে দেই, বন্ধ করে দেই, তখন বডি সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়। তো এই যে এই আর্টারিগুলো বা ভেইনগুলো যদি কখনো প্যাটেন্ট থাকে সেটা এক ধরনের ফিস্টুলা, এটা হলো কনজেনিটাল ফিস্টুলা, তখন আমরা পিডিএ বলি বা প্যাটেন্ট আর্টারিওসাস বলি বা প্যাটেন্ট ভেনাস বলি। এছাড়াও কনজেনিটাল এভি ফিস্টুলা, এভি মানে হলো আর্টারিও ভেনাস ফিস্টুলা, জন্মগতভাবে যদি আর্টারিও ভেনাস ফিস্টুলা হয় সেটা বলে কনজেনিটাল এভি ফিস্টুলা। ব্রাঙ্কিয়াল ফিস্টুলা, এগুলা দিস আর দ্য কমন ফিস্টুলা। আচ্ছা, এক্সটার্নাল ফিস্টুলা কি? এক্সটার্নাল ফিস্টুলা হলো কনজেনিটাল প্রি অরিকুলার ফিস্টুলা। তাহলে আমরা সাইনাসের ক্ষেত্রে আসলাম যে কমন কনজেনিটাল সাইনাস হলো প্রি অরিকুলার সাইনাস, ঠিক তেমনি কনজেনিটাল কমন ফিস্টুলা হলো প্রি অরিকুলার ফিস্টুলা। তাহলে একই জায়গায় সাইনাস হতে পারে, একই জায়গায় ফিস্টুলা হতে পারে, এটা খেয়াল রাখবো। এছাড়াও কনজেনিটাল ফিস্টুলা সেরাইবেলি গ্ল্যান্ড, কনজেনিটাল আম্বিলিকাল ফিস্টুলা, কনজেনিটাল ইউরিনারি ফিস্টুলা, কনজেনিটাল ফিকাল ফিস্টুলা, এগুলো আমরা খেয়াল রাখবো। আচ্ছা, তাহলে আমরা শিখলাম যে ক্লাসিফিকেশন অফ দ্য ফিস্টুলা, এটা হলো কনজেনিটাল ফিস্টুলা, অ্যাকুয়ার্ড ফিস্টুলা, কনজেনিটাল ভিতরে ইন্টারনাল এবং এক্সটার্নাল শিখলাম। এবার আসি ক্লাসিফিকেশন অফ দ্য ফিস্টুলা অ্যাকুয়ার্ড টাইপ। ওই আমরা সাইনাসের মতোই ইনফ্লামেটরি কজ, ট্রমাটিক কজ, নিউপ্লাস্টিক কজ, এছাড়াও ডিসচার্জিং, আয়াড্রোজেনিক অনেকগুলো কজ আছে। তো আমরা এখানে দেখি যে অ্যাকুয়ার্ডের ভিতরে ইনফ্লামেটরি কজ ফিস্টুলা ইন অ্যানো। তাহলে ইনফ্লামেটরির ভিতরে আমরা সাইনাসের ক্ষেত্রে কমন ইনফ্লামেটরি সাইনাস পাইছি হলো পেরি অ্যানাল সাইনাস। ঠিক তাই অ্যানাসের চারিদিকে যদি ফিস্টুলা হয় তখন বলি আমরা ফিস্টুলা ইন অ্যানো অথবা পেরি অ্যানাল ফিস্টুলা, যেটাই বলি না কেন। ট্রমাটিক কারণে আমরা সাইনাসও দেখছি, ট্রমাটিক কারণে হতে পারে, এখানে ট্রমাটিক হতে পারে এন্টেরোপিথেলিয়াল ফিস্টুলা আমরা দেখছি। নিউপ্লাস্টিক কারণে হতে পারে রেক্টোভ্যাজানাল ফিস্টুলা, গ্যাস্ট্রোকোলিক ফিস্টুলা। অর্থাৎ রেক্টোভ্যাজানাল ফিস্টুলা কখন হয়? এটা নিউপ্লাস্টিক কারণে, মানে হলো তোমার যদি কার্সিনোমা সার্ভিক্সে কিন্তু এই ঘটনাটা ঘটে। তারপরে হলো গ্যাস্ট্রোকোলিক ফিস্টুলা, অর্থাৎ অনেক সময় কার্সিনোমা স্টোমাক অথবা কার্সিনোমা কোলনের ক্ষেত্রে সরাসরি অ্যাডজাসেন্ট স্টোমাকের সাথে কোলনের ফিস্টুলা হতে পারে, নিউপ্লাস্টিক কজ। এছাড়াও ডিসচার্জিং ফিস্টুলা গুলো অনেকগুলো হতে পারে, যেমন বিলিয়ারি ফিস্টুলা, ফিকাল ফিস্টুলা, ইউরিনারি ফিস্টুলা, এগুলো হতে পারে। দিস আর দ্য অ্যাকুয়ার্ড ভ্যারাইটি। এছাড়াও আয়াটোজেনিক অথবা পারপাসফুল ফিস্টুলা অথবা ম্যানমেড ফিস্টুলা, তুমি যেটাই বলো না কেন, এই আয়াটোজেনিক ফিস্টুলা অথবা নিজে নিজে করি আমরা, অথবা পারপাসফুল ফিস্টুলা অথবা ম্যানমেড ফিস্টুলা যেটা করি, এটা খুবই গুরুত্বপূর্ণ সার্জিক্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে। আমরা যারা সার্জন আছি তারা ইনভেরিয়েবলি সব সময় এই কাজটা করি যে আমরা অবস্ট্রাকশন নিয়ে আসছে, আমরা কোলন বাইরে বের করে দিলাম কোলোস্টোমি, অবস্ট্রাকশন স্মল গার্ড অবস্ট্রাকশন নিয়ে আসছে, আমরা আইলিয়াম বের করে দিলাম আইলোস্টোমি। পেশেন্টের গ্যাস্ট্রিক আউটের অবস্ট্রাকশন, খেতে পারতেছে না, বমি হচ্ছে, আমরা হলো স্টোমাকের সাথে জেজনোমের ফিস্টুলা করে দিলাম, আর্টিফিশিয়াল ফিস্টুলা, এটা বলে গ্যাস্ট্রোজেনোস্টোমি। একটা কিডনি ফেলিওরের পেশেন্ট ডায়ালাইসিস করতে হয়, আমরা রেডিয়াল আর্টারি এবং রেডিয়াল ভেনের সাথে আর্টারিও ভেনাস ফিস্টুলা করে দিলাম।
These are the common fistula. These are the common fistula that encounter in every daily practice in our surgical faculty. তো আমরা সার্জনরা সবসময় এই কাজগুলো করি, এই কোলোস্টোমি, আইলোস্টোমি, গ্যাস্ট্রোস্টোমি, এভি ফিস্টুলা এগুলো আমরা সবসময় করি। তাহলে আমরা একটা কি শিখলাম, যে আমরা ফিস্টুলার ক্লাসিফিকেশনে আমরা শিখলাম যে কনজেনিটাল ফিস্টুলা এবং অ্যাকুয়ার্ড ফিস্টুলা। এখন এই সমস্ত ক্লাসিফিকেশনগুলো হলো রিটেন খাতায় লেখার জন্য, কিন্তু ভাই যদি তোমার জিজ্ঞেস করে যে তুমি দুই একটা ফিস্টুলার নাম বলো, দুই একটা সাইনাসের নাম বলো, দুই একটা, তাহলে তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে কজগুলো সেগুলো বলো। যদি ধরো তোর ভাই তোমার জিজ্ঞেস করছে তুমি একটা ফিস্টুলার নাম বলতো, সবসময় কমনলি হ্যাপেন, তুই সরাসরি বলবো, প্রথমেই বলবো হলো ফিস্টুলা ইন অ্যানো। তাহলে যদি আমি প্রশ্ন করি একটা ফিস্টুলার নাম বলো, তাহলে বলবা ফিস্টুলা ইন অ্যানো। একটা ফিস্টুলার নাম বলো ফিস্টুলা ইন অ্যানো, একটা ফিস্টুলার নাম বলো ফিস্টুলা ইন অ্যানো। তাহলে ফিস্টুলা ইন অ্যানো অথবা অ্যানোরেক্টাল ফিস্টুলা এটা সবচেয়ে কমন। তোমার এই কথাটা সারা জীবনের জন্য মনে থাকে যে ফিস্টুলা যদি একটা উদাহরণ দেয় সেটা হলো ফিস্টুলা ইন অ্যানো, আর সাইনাসের যদি একটা উদাহরণ দেয় সেটা হয় পেরিয়ানাল সাইনাস। তাহলে পায়খানা রাস্তার চারিদিকে অর্থাৎ অ্যানাল ক্যানেলের চারিদিকে কমনলি সাইনাস এবং ফিস্টুলা হয়। তাহলে এই পেরিয়ানাল ফিস্টুলা এবং পেরিয়ানাল সাইনাস, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ ইন ডেইলি প্র্যাকটিস। আর কোন কথা মনে আসে নাই আমার মজা, আমরা মাইন্ড করি না, কিন্তু যদি পেরিয়ানাল ফিস্টুলা এবং হলো অথবা ফিস্টুলা নিয়ে যদি না বলো, অথবা তুমি যদি পেরিয়ানাল সাইনাস যদি না বলো, তাহলে আমরা এটা খুবই মাইন্ড করি এবং সার্জনরা হতাশও হয়ে যায়। এই ছেলেটা এই মেয়েটা কখনোই ওয়ার্ডে যায় নাই, এ কোনো রুগী দেখে নাই, এ হলো কমন কথাটা বলতে পারছে না। তাহলে আজকের এই স্লাইডের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা এটাই। আমরা কিন্তু পরবর্তীতে ফিস্টুলা ইন অ্যানো পড়বো, আমরা সাইনাস ট্রিটমেন্ট শিখবো, ডায়াগনোসিস শিখবো, এর হলো কি কি ফিচার নিয়ে আসে আমরা শিখবো, এগুলো আমরা জানবো। তাহলে আজকে আমরা এটা কি শিখলাম যে ভাইবার ক্ষেত্রে, আচ্ছা রিটার্নের ক্ষেত্রে এগুলো সব কথা আমরা মনে রাখবো। আচ্ছা অনেক সময় তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি কি কখনো নিজে ফিস্টুলা করছিলা? স্যার করছি স্যার। কোথায় করছো? তার সার্জারি ওয়ার্ডে আমরা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন পেশেন্ট ছিল, আমি তার রিসেকশন অ্যানাস্টোমোসিস করে আমি ডাইভারশন করে রাখছি, ডাইভারশন কোলোস্টোমি অথবা ডাইভারশন আইলোস্টোমি করে রাখছি। তাহলে আইলোস্টোমি কেমন করে ফিস্টুলা হলো? ওই স্যার আইলোস্টোমি হলো ইন্টেস্টাইনের একটা হলো ইপিথেলিয়াল সারফেসের সাথে স্কিনের ইপিথেলিয়াল সারফেসে আমরা কমিউনিকেট করে দিছি। আচ্ছা ঠিক আছে, তুমি আর একটা কথা বলো তো, তুমি সবসময় সার্জারি ওয়ার্ডে করো স্যার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের পেশেন্ট, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের পেশেন্ট, বিশেষ করে পাইলোরিক স্টোনোসিস নিয়ে যদি কোনো পেশেন্ট আমার কাছে আসে, তাহলে আমরা স্যার ফিস্টুলা করে দিছি, আয়োডিন ফিস্টুলা, সেটাই বলি আমরা গ্যাস্ট্রোজেনিস্টমি। তাহলে গ্যাস্ট্রোজেনিস্টমি কেমন করে ফিস্টুলা ক্রাইটেরিয়া পড়ে? এইভাবে পড়ে এই জন্য যে গ্যাস্ট্রিক মিউকোসা এটা হলো ইপিথেলিয়াল সারফেস এবং জেজুনামের মিউকোসা ইপিথেলিয়াল সারফেস, দুইটা ইপিথেলিয়াল সারফেসের কমিউনিকেশন যদি হয় সেটা কিন্তু বলি আমরা ফিস্টুলা। তাহলে স্যার আমরা গ্যাস্ট্রোজেনিস্টমি করছি। আচ্ছা অনেক সময় মেডিসিনে তোমাকে জিজ্ঞেস করতে পারে তুমি কি একটা ফিস্টুলার নাম বলতে পারবা যেটা এই রোগীটা করা হয়েছিল? এই রোগীটা হলো কিডনি সিকেডির পেশেন্ট, ক্রনিক কিডনি ডিজিজ, রেগুলার সে ডায়ালিসিস করে। যখন এই কথা বলবে তখন তো মাথায় আসতে হবে দেয়ার ইজ এ ফিস্টুলা, দ্যাট ইজ আর্টারিও ভেনাস ফিস্টুলা। তখন রোগীকে জিজ্ঞেস করলে বলবে যে আপনি কোথায় আপনার এই অপারেশনটা করা হয়, তখন দেখাই দেবে যে ডান হাতে বা বাম হাতে, তুমি দেখবা যে একটা হলো রেডিয়াল এরিয়া, দেখবা যে একটা সোয়েলিং, হাত দিলে দেখবা যে মারমার শোনা যাচ্ছে, এক্সট্রা সাউন্ড শোনা যাচ্ছে, তাহলে দ্যাট ইজ দ্য ফিস্টুলা। সবসময় মনে রাখবো যে কোলোস্টোমি, আইলোস্টোমি, গ্যাস্ট্রোজেনিস্টমি, এভি ফিস্টুলা এগুলো আমরা আর্টারিয়াল ফিস্টুলা আমরা কমনলি সার্জারি ওয়ার্ডে প্র্যাকটিস করি। পরে তোমরা অনেক শিখে নিবা হোয়াট ইজ কোলোস্টোমি, হোয়াট আর দ্য টাইপস অফ কোলোস্টোমি, কোলোস্টোমি ক্লাসিফিকেশন কি, কোলোস্টোমি ভেরিয়েশন কি, কোলোস্টোমি কিভাবে করা হয় এগুলো আমরা শেখাবো। তারপর আইলোস্টোমি কাকে বলে, আইলোস্টোমির টাইপস কি, আইলোস্টোমি কয় প্রকার কি কি, এগুলো আমরা আস্তে শিখবো, কোন ডিজিজে আমরা আইলোস্টোমি করি এগুলো শিখবো। What do you mean by gastrojejunostomy? What are the types of gastrojejunostomy? What are the manner of gastrojejunostomy? What are the pre-operative management of gastrojejunostomy? What are the post-operative management of gastrojejunostomy? What is gastric lavage? এগুলো আমরা শিখবো। কয় লেয়ারে গ্যাস্ট্রোজেনিস্টমি করা হয়, কোন লেয়ারের কাজ কি, কোনটা সুতা দিয়ে করি আমরা, এটা আমরা যখন গ্যাস্ট্রোজেনিস্টমি করবো তখন শিখবো। আর্টারি ভেনাস ফিস্টুলা কাকে বলে, আর্টারি ভেনাস ফিস্টুলার কাজ কি, এটা ফাংশন কি, এটা কোন ডিজিজে করা হয়, কোন কোন আর্টারি এবং কোন কোন ভেনে নিয়ে করা হয়, এটা আমরা আস্তে আস্তে শিখবো। তো আজকে যেহেতু আমরা বেসিক ফিজিওল সার্জারি আমরা এটা শিখবো, আমরা সবসময় শিখবো যে হোয়াট ডু ইউ মিন বাই ফিস্টুলা ইন অ্যানো, এই ফিস্টুলা ইন অ্যানো কাকে বলে, অর্থাৎ ফিস্টুলা কাকে বলে, ফিস্টুলার টাইপস কি, ফিস্টুলা ক্লাসিফিকেশন বলে আলাদা কথা।
আবার যদি বলে ফিস্টুলা অ্যানো কাকে বলে, তখন এটা ক্লাসিফিকেশন আলাদা দিবা। আমরা বিগত পরীক্ষাগুলো দেখছি যে পরীক্ষায় আসছে হোয়াট ডু ইউ মিন বাই ফিস্টুলা ইন অ্যানো, হোয়াট আর দ্য হাউ ইউ ক্লাসিফাই দ্য ফিস্টুলা ইন অ্যানো। আমরা দেখছি যে ছেলেমেয়েরা সব লিখে দিছে ফিস্টুলা ডেফিনিশনটা লিখে দিছে, আর লেখছে হলো যে ক্লাসিফিকেশনের মধ্যে কনজেনিটাল অ্যাকোয়ার্ড, তার ভিতরে মধ্যে সবগুলো দিছে। তোমার পিরিয়ডিকুলার ফিস্টুলা, তোমার হলো আমলিক্যাল ফিস্টুলা, গ্যাস্ট্রিকাল ফিস্টুলা, এন্টারগ্রিনাল ফিস্টুলা, এগুলো দিছে। তাই এগুলো তো আমরা চাই নাই। সুতরাং কোশ্চিন তোমাকে মনে রাখতে হবে, কোশ্চিন ফলো করতে হবে, তোমার টিচার বা কোশ্চিন কি চাইছে। কোশ্চিনে তোমার ফিস্টুলা নিয়ে আলাদা একটা জিনিস টপিকস, আর ফিস্টুলা একটা আলাদা টপিক। যদি ফিস্টুলা আসে তাহলে ফিস্টুলা ক্লাসিফিকেশন, ফিস্টুলা ডেফিনেশন তুই সুন্দরভাবে বলবা। আর ফিস্টুলা এনো আসলে তাহলে বুঝবা যে দিস ইজ দ্য স্পেসিফিক ফিস্টুলা, পেরিয়ানাল ফিস্টুলা, এটা কমনলি হ্যাপেনিং ইন দ্য সার্জিক্যাল প্র্যাকটিস, কমনলি হ্যাপেনিং ইনভেরিয়েবলি। তুমি সার্জারিতে প্র্যাকটিস করতে গেলে তুমি হয় ফিস্টুলা নিয়ে সায়েন্স পাবেই। তাহলে আমরা এটা শিখবো। আচ্ছা, তাহলে আজকে আমাদের পড়াশোনার পর এই পর্যন্ত থাক আজকে। তাহলে আমরা একটু একটু রিক্যাপিটুলেট করি যে আমরা এইখানে কিছু ছবি আমি দেখাইছিলাম। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমি কটা কথা বলি। এইখানে এই যে কান প্রি অরিকুলার, মানে এটা দিস ইজ দ্য অরিকুল, অরিকুলের সামনে এখানে একটা সাইনাস আছে, দিস ইজ দ্য প্রি অরিকুলার সাইনাস। কেমন? প্রি অরিকুলার সাইনাস, এটা একটা হলো কনজেনিটাল অ্যানোমালি, এটা হলো কনজেনিটাল অ্যানোমালি। এটা ব্রাঙ্কিয়াল যে পোর্শনগুলো আছে সেগুলো তোমার হলো ফেলিওর ইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে এরকম হয়। তোমরা পড়ে নিবা, সবাই জানো। এখানে একটা ছবি দেখাইছিলাম যে ঠোঁট, এটা তোমার এটা হলো চিন ওভার দ্য ম্যান্ডিবল, এখানে একটা ডিসচার্জিং সাইনাস আছে, এটা একটা আলসার, ডিসচার্জিং ক্রনিক আলসার। এই আলসার বা সাইনাস যেটা বলো না কেন, দিস ইজ ডিউ টু ক্রনিক অস্টিওমাইলাইটিস অফ দ্য ম্যান্ডিবল। এই ক্রনিক অস্টিওমাইলাইটিস ডিউ টু টিউবারকুলোসিস। টিউবারকুলার একটা সাইনাস, এটাকে টিউবারকুলার সাইনাস। এটা হলো অ্যাকুয়ার্ড সাইনাস। এটার চিকিৎসা হলো জাস্ট অ্যান্টি টিবি ড্রাগ দিলেই ভালো হয়ে যায়। এইখানে এটা আর্মপিট, একটা নেকে একটা হলো ডিসচার্জিং সাইনাস আছে, এটা টিউবির কারণে হচ্ছে। এটা হলো পাইলোনিডাল সাইনাস, এটা দিস ইজ দ্য গ্লুটিয়াল ফারো। এই গ্লুটিয়াল ফারোতে এখানে পাইলোনিডাল সাইনাস আছে। তাহলে এই যে সাইনাস ফিস্টুলা আমরা পরের স্লাইডে দেখি। এখানে তোমার হলো এটাকে আমরা বলছি যে আমব্লিকাল, এখানে আমব্লিকাল ফিস্টুলা। এটা ভালো দেখাচ্ছে না, পরের ছবিতে ভালো দেখাবো। এরপরে তোমাদেরকে সব যতগুলা ডিজিজ আছে প্রতিটা ডিজিজের আমি ছবি দেখাবো এবং হলো ট্রিটমেন্ট কি করে সেটা আমরা শেখাবো। তাহলে আজকে আমরা যেটা বেসিক জিনিস শিখলাম সেটা হলো এই সাইনাস কাকে বলে, সাইনাসের ক্লাসিফিকেশন, আর শিখলাম ফিস্টুলা কাকে বলে এবং ফিস্টুলা ক্লাসিফিকেশন। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকলো। তাহলে আগামী ক্লাসে আশা করি আমরা সাইনাস ফিস্টুলা শেষ করে দিতে পারবো। তারপরে আমরা হলো তোমাদের পছন্দ মতো লেকচার নিব আমি। আর এরপর থেকে আমি চিন্তা করতেছি যে হাসপাতালে যে রাত 10টার সময় অনেক সময় আমার রাতের বেলা কাজ থাকে, দেখা গেল যে ক্লাস মিস হয়। গত 2টা ক্লাস আমি এভাবে নিতে পারি নাই, দেখা গেল যে 2টা ক্লাস না নিলে 1 মাস হয়ে গেলাম। তো আমি চেষ্টা করব আগামী ক্লাস থেকে দিনের বেলায় নেওয়ার, হাসপাতালে বসে বসে নিব, যেহেতু আমি মোবাইলে ডাউনলোড করে ফেলছি। এখন থেকে আমি মোবাইলে নিতে পারবো, সুতরাং সবসময় আমার ল্যাপটপ নিয়ে যেতে হবে না। তো আমার মনে হয় এটা দিয়ে আমরা এই সমস্যাটা অবলম্বন করবো। তো আমি একটু কথা বলতে চাই। ফখরুদ্দিন। জি স্যার। ফখরুদ্দিন, সাইনাস ফিস্টুলা বোঝা গেল? জি স্যার, বুঝছি স্যার, ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা নেক্সট ক্লাসে আমরা অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স আমরা ছবি দেখব। ছবি দেখে আমরা হলো হাউ টু ডায়াগনোজ সাইনাস ফিস্টুলা, হোয়াট আর দ্য কমপ্লেইন অফ সাইনাস ফিস্টুলা, হোয়াট আর দ্য প্রেজেন্টেশন অফ সাইনাস ফিস্টুলা, হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন অফ সাইনাস ফিস্টুলা, এটা শিখবো। এবং আমরা হলো হোয়াট আর দ্য পারসিস্টেন্স অর কজ অফ সাইনাস ফিস্টুলা, এগুলো আমরা শিখবো। ঠিক আমরা আশা করা যে আগামী ক্লাসে আমরা শেষ করে ফেলতে পারবো। আচ্ছা, তারপরে তুমি কোন টপিকটা পড়তে চাও সেই হিসেবে আমাকে বলো, তাহলে ওটা আমি রেডি করে ফেলবো। স্যার মানে আগামী ক্লাসটা আপনি প্রথম বলে আগামী ক্লাসটা আগামী সপ্তাহে নেন স্যার, মানে আগামী সোমবারে। আচ্ছা। আর স্যার নেক্সট স্যার আপনি তাহলে স্টমাক দিয়ে শুরু করেন, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন অথবা গ্যাস্ট্রিক পারফোরেশন দিয়ে শুরু করেন। আচ্ছা, ঠিক আছে। আর স্মল ইন্টেস্টাইন স্যার অন্য স্যারকে দেবো না। আচ্ছা, সালাম স্যারের পরে আবার মাইন্ড করবে না তো? দেখিও পরে উনি আবার ডিপার্টমেন্ট। স্যার মাইন্ড করবে না স্যার, স্যার তো ক্লাসই নেয়নি। আর স্যার তো নিজে ভাগ করে দিছে, শুনলাম এই যে তারেক স্যারকে নাকি দিছে রেকটামটা। ও আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে আগামী ক্লাসে স্টমাক সম্বন্ধে ডিসকাস করে আমরা গ্যাস্ট্রিক আউটলেট অপশন চলে যাব। জি স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ সবাইকে হেফাজত রাখুক। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া জি স্যার। রাহমাতুল্লাহ।